দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি যথারীতি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আগেও আমাদের সঙ্গে ছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং 90 দশকে ঢাকার ছাত্র রাজনীতির একজন উদীয়মান নেতা ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সমন্বয়কারী, বিশিষ্ট লেখক জসিমউদ্দিন। সাথে রয়েছেন নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটির, রিপাবলিকান পার্টিকে তিনি বিলং করেন এবং নিউ ইয়র্কের হিন্দু কমিউনিটিরও তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রিয়তুষ দে। প্রিয়তুষ দে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি প্রথম আসছেন আজকে আমাদের ওই অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ জসিমউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। প্রথমে ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, It's cold today. It's cold. 1 degree yes, temperature. New York is terrible. 1 degree. Yeah, it's continue. Okay, so প্রিয়তুষ দে, প্রথমেই প্রশ্নটা যেটা করে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনি কেমন আছেন? ভালো আছেন তো? থ্যাংক ইউ রতন তালুকদার, আপনার টিভিতে আমি আসার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আমি ভালো আছি। আমি মনে করি এই ওয়েদারে কেউ ভালো নেই, তবে আমরা ভিতরে আছি বলে ভালো আছি। ধন্যবাদ। জসিমউদ্দিন, আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটা হলো এখন থেকে 2 দিন 15 ঘন্টা পর বাংলাদেশে বহু আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এর মাঝে পুরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। যতটুক মনে হচ্ছে নির্বাচনী প্রচার অভিযান ততটুক রাজনৈতিক দলের মাঝে প্রাণ না থাকলেও এক ধরনের প্রচার প্রপাগান্ডা চলছে, নির্বাচনী প্রচার। অনেকেই এটাকে বলছে এবার খুব প্রাণহীন নির্বাচন, যে ইউজুয়ালি আমাদের দেশে মানুষ ইউজ টু একটি উৎসব মুখর নির্বাচনে। এর আগে 54 বছরে যে নির্বাচনগুলি হয়েছে, মানুষ কিন্তু সেই নির্বাচনকে, সাধারণ মানুষ পর্যন্ত এটাকে একটা উৎসব মেলা এরকম মনে করে, কিন্তু এইবার কিন্তু সেই পজিশনটা নেই। অনেক আতঙ্ক, ভয়, ভীতি রয়েছে। তারপরেও আমরা আশা করছি নির্বাচন হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ মিস্টার রতন তালুকদার। ইজ এ ডিপ এন্ড এক্সিলেন্ট কোশ্চেন। নির্বাচন কেমন হবে? আপনার ভাষায় বলতে চাই, উৎসব মুখর ঈদের মতো আনন্দ নিয়ে নির্বাচন বাংলাদেশে মানুষ কামনা করে। কিন্তু ফ্ল্যাশব্যাক যেতে চাই, বিগত 3টি নির্বাচন আমাদের দল জাতীয় পার্টি, হাসিনা বলেন আওয়ামী লীগের দোসর, অংশগ্রহণ করিয়ে এবং ডেমোক্রেসি প্রচেষ্টাকে সজাগ রেখে সচল রাখার জন্য পার্টিসিপেশন করেছিল। কিন্তু এই 3টি নির্বাচন, গত 3টি নির্বাচন, সেই উৎসবতা, সেই আনন্দঘন মুহূর্তটুকুকে ম্লান করে দিয়েছিল আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশন। বলতে বাধ্য হলাম, কেননা ওখানে মেজর যে রাজনৈতিক দলটি নির্বাচন বিমুখ ছিল, পার্টিসিপেশন করতে পারে নাই বা আনতে পারে নাই। টোটালি এটা ক্ষমতাসীনদের ব্যর্থতা, এটা ওদের ব্যর্থতা নয়। আমি মনে করি চাও উৎসব ফিরে পাওয়ার জন্য, আনন্দ ফিরে পাওয়ার জন্য ডক্টর ইউনূস ইন্টার্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যেটা বলি না কেন, একটা জগাখুচির গভর্নমেন্ট নিয়ে উনি একটা নির্বাচন ইনক্লুসিভ ডিসক্লুসিভ কত আয়োজন করে উনি করার চেষ্টা করেছেন। কিন্তু উনি মাঝপথে একটা প্রজ্বলিত প্রদীপকে কি বলে, এটাকে কি বলে, নিভিয়ে দিয়েছেন। প্যান্ডেলটা হলো এটা ডেমোক্রেসি প্রসেসে এটা রাজনৈতিক দল আদর্শের মাঝে জীবিত থাকে, আদর্শ ধারণ করে, তার কর্মী বাহিনী থাকে, সমর্থক থাকে। তেমনি ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল বঙ্গবন্ধুর কন্যা হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন, তার শাসন, অপশাসন, খুন, গুম, রাহাজানি, চুরি, দাড়ি যাই করেছিল, এটা হলো তার প্রশাসনিক দুর্বলতা। তো রাজনৈতিক দল হিসাবে একটি দলকে এভাবে
তার একটা ঘোষণার মাধ্যমে নির্বাচন থেকে দূরে নিয়ে আমি মনে করি এই নির্বাচনটাকে প্রশ্নসিদ্ধ থাকবে। নির্বাচন হবে, তারেক প্রাইম মিনিস্টার হবে, আমি প্রজেকশন বলতেছি, 230 আসন পাবে। আমি জামাত নিয়ে কথা বলতে চাই না, এটা 71 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বাংলাদেশকে চায় নাই, আমি দীর্ঘদায়িত্ব করতে চাই না বিষয়টা, ইতিহাস সবাই জানে। ইউনূস সাহেব আরো কি করেছেন জানে না, নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের যারা শিশু ক্লাসে পড়বে কি জানেন, ওখানে মুক্তিযুদ্ধ নাই, ওখানে বঙ্গবন্ধু নাই, শেখ মুজিব নাই, আল্লাহ প্রদত্ত গড গিফটেড একটা বাংলাদেশ উনি দিয়েছেন, গড গিফটেড বাংলাদেশ, আল্লাহ দিয়ে দিয়েছে বাংলাদেশ নামটাকে, পতাটাকে, এই ভূখণ্ডকে, এই পাসপোর্ট নিয়ে ইউনূস সাহেব করেন। ইউনূস সাহেব কিন্তু অপরাধী, সেই শিশু শ্রেণীকে মিথ্যা ইতিহাস গড়েছেন, চোখের পানি পড়ে, ওখানে নাই, ইতিহাস নাই আমাদের, আমরা কিভাবে আসলাম, এই ভূখণ্ডকার কোনো ইতিহাস নাই। ওখানে ছোট্ট করে একটু ওই শেখ মুজিবের ছবিটা আছে। আমি বলছি যে অপরাধ করেছিল 15 বছরে, নিষ্পেষণ, গুম, হত্যা, রাহাজানি, এদের বিচার তো ভিন্ন পাঠ, কিন্তু রাজনৈতিক ভাবে একটা আদর্শকে তুই গলা টুটি টিপে হত্যা করতে পারেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনি রাজনীতি করেন নাই, পলিটিক্স করেন নাই, আপনি এই ব্যাংকটা কিন্তু এই গ্রামীণ ব্যাংক অ্যাপ্লিকেশন নিয়ে গেলেন, এজেন্ট সাহেব বলছে ঠিক আছে আপনি ব্যাংক দিয়ে দিলাম, নো ডিপোজিট, এই ব্যাংকে কোনো জামানত নাই, কিন্তু একটা ব্যাংক আছে তখন 200 কোটি টাকা লাগতো, এখন লাগে 4000 কোটি টাকা, শেখ হাসিনা আমলে ব্যাংক, এই ব্যাংকটা এসে সাথ দিচ্ছে। এই গ্রামীণ ফোন নিয়ে গেল জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট, ওই টেলিনোরের সাথে, কইটাও নিয়ে যান আপনি, এটাও এসে সব দিচ্ছে তাকে কন্ট্রিবিউশন। কিন্তু জাতীয় পার্টি টুডে থ্রিবাদের ইউনূস সাহেব কি করলেন, ওই ওদের নব্য যারা জেনজে প্রোডাক্টের কারণে জাতীয় পার্টি বললো তোমরা আমাদের যোগাযোগ করো না, জিএম কাদের আপনার মতো আপনি নির্বাচন করে দেন, আপনি কোনো নিষ্পেষণের মাধ্যমে অফিস জ্বালাই দিল, তার টুডি চিপে ধরলো। আমি বললো যে নির্বাচন হবে এটা ধারাকে অব্যাহত রাখার জন্য, কিন্তু একটা প্রশ্নসিদ্ধ নির্বাচন থেকে যাবে একটা, আমার দলটাকে এটা একটা নিরহ দল, জাতীয় পার্টি নিরহ দল, কারো মারে না, ধরে না, কারো কাছে নেই, ওদের অফিস জ্বালায় দেয়, পোলাভাইন মারে, রাস্তাঘাটে মারে, তার হল 50টা আসন আমরা পাইয়া বিরোধী হতে পারতাম। দোষর ডেমোক্রেসি প্রসেস সিস্টেমকে রেসপেক্ট করে নির্বাচন করা দোষর না। আগামীকালকে জাতীয় পার্টি হবে তারেকের দোষর, বিএনপির দোষর মানে আপনি ভালো কাজে সমর্থন করবো, খারাপ কাজে সমালোচনা করবো, তাই দোষর না। কিন্তু যারা চুরিদারি করছে, খুন খারাপি করছে, রাহাজানি করছে, ওই পাটটা ভিন্ন। তো রাজনৈতিক দল হিসাবে ইউনূস সাহেব জাটোটা চেপে ধরে একটি দলকে জবাই করে আপনি এই নির্বাচন প্রশ্নসিদ্ধ থাকবে। আচ্ছা, আমার প্রজেকশনটা লাস্ট বটম লাইনটা হলো কি, আমার মনে হয় তারেক সবে নির্বাচিত হবে, উনি আবার তারেক রহমানকে একটি মধ্যবর্তী নির্বাচনে যেতে হবে, এটা হলো আমার প্রজেকশন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলতে। আসতেছি আপনার কাছে, আসতেছি পরবর্তী থ্যাংক ইউ। কাছে আসতেছি, ধন্যবাদ আপনাকে। প্রিয়তুষ দে, কি ভাবছেন নির্বাচন নিয়ে, দেশে কেমন নির্বাচন হইতে পারে? থ্যাংক ইউ রতন তালুকদার সাহেব, সুন্দর প্রশ্ন। আমি একজন সাধারণ বাংলাদেশীর শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমি তো এখন বর্তমানে আমেরিকাতে বসবাস করছি, তবুও বর্তমান অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু, মুক্ত, অথবা আমি বলবো যে মুক্ত এবং সুষ্ঠু গ্রহণযোগ্য বলা খুবই কঠিন। এই মূল্যায়ন শুধু দেশীয় পর্যবেক্ষণ নয়, এটা আন্তর্জাতিক মহলেরও। এগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। আমি যদি বলি, কারণগুলো হলো, এই নির্বাচন মূলত একটি রেফারেন্ডাম ধাঁচের নির্বাচন, যেখানে সংসদ গঠনের পাশাপাশি, তাই না, একটা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো, যেমন মনে করেন ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের ক্ষমতা, সংবিধান পরিবর্তন, এই সমস্ত প্রশ্নে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আর যেই জিনিসটা আমি বলবো যার অনুপস্থিতি রয়েছে, যেমন মনে করুন বিরোধী দলগুলোর উপর দমন নিপীড়নের একটা অভিযোগ রয়েছে, প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা সীমিত, এইসব কারণে ভোটারদের স্বাধীন মত প্রকাশের বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মতামত রয়েছে। এখন যদি আপনি বলেন যে আন্তর্জাতিক মনে করেন পর্যবেক্ষকদের সীমাবদ্ধতা কি থাকতে পারে, ধরুন যদি আন্তর্জাতিক মহলের আমাদের যে নির্বাচন পর্যবেক্ষণ, এটা যদি না থাকে এবং নির্বাচনকালীন বিশ্বাসযোগ্য কোনো সংস্থার
এটা যদি প্রক্রিয়াগতভাবে নির্বাচন পর্যবেক্ষণ করার যদি কোনো সুযোগ না থাকে এবং এটা কমিয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে, এখন বলুন তাহলে ফলাফল কি হবে? এই নির্বাচন রাজনৈতিকভাবে কার্যকর হলেও নৈতিক ও গণতান্ত্রিক বৈধতা প্রশ্নবিদ্ধ আছে এবং আমার মনে হয় থাকবে। এখন ধরুন আমি একজন মাইনরিটির অ্যাক্টিভিস্ট, আমি একজন বাংলাদেশের যারা মাইনরিটির সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাদের অ্যাকচুয়ালি ভূমিকা কি? আপনি হয়তো আমি যে প্রশ্নটা করছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু তথা মাইনরিটিদের প্রাতিষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা খুবই সীমিত। কারণ তারা প্রথম কথা হলো যে সংখ্যাগতভাবে তারা সংখ্যায় লঘু। বড় দলগুলোর নীতি নির্ধারণ মধ্যে তাদের কিন্তু প্রভাব আছে বলে আমার মনে হয় না। নির্বাচনের সময় ভোট ব্যাংক হিসেবে দেখা হলেও নির্বাচনের পরে তাদের নিরাপত্তা এবং অধিকার নিয়ে সবসময় প্রত্যেকটা নির্বাচনেই প্রাধান্য দেখা যায়নি। এখন ধরুন বাস্তবে আমাদের মাইনরিটিদের ভূমিকা কি হতে পারে? এখন আমি মনে করি এই ইলেকশনে বর্তমানের একদম কমপ্লেক্সিটির মধ্য দিয়ে ইলেকশন হওয়ার পরে অথবা এই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। এখন দেখুন, ভোট দিলেও সংখ্যালঘুরা যদি ভোট দিতে যায় তাও বিপদ, সংখ্যালঘুরা যদি ভোট না দেয় তাও বিপদ। আর সংখ্যালঘুদেরকে নিয়েও রাজনীতি সারা জীবন করে আসছে। প্রত্যেকটা ইলেকশনে যখনই ইলেকশন আসে, যখনই কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয়, তারা হয় স্টেবিলিটি যারা ক্যান্ডিডেট রয়েছেন অথবা রাজনৈতিক দল হিসেবে দেখা যায় কি একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য সবসময় সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর দিয়ে যায়। তাহলে আর এইবারেও যে ব্যতিক্রম তা নয়। আপনারা দেখছেন যে ভোটের আগেই বিভিন্ন সহিংসতা শুরু হয়ে গেছে। অনেক সংখ্যালঘুদেরকে মব জাস্টিসের মতো বিষয়গুলো এসেছে এবং অনেকে মারা পড়েছে, অনেকে অমানবিকভাবে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগের কারণে সংখ্যালঘু সম্প্রদায় আসলে ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এই মুহূর্তে তারা, আমার মনে হয় না তারা এই রাজনৈতিক পরিস্থিতিতে তাদের ভোট দেওয়ার মানসিকতা এবং নিরাপত্তা কতটুকু রয়েছে। আন্তর্জাতিক সচেতনতা তৈরিতে মনে করেন যে যেটা পরিবেশ তারা এটা সীমাবদ্ধতা রয়েছে। আর আমরা যারা বাইরে আছি আমরা নিজেরাও আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান মাইনরিটিদের অবস্থা তুলে ধরা একান্ত দরকার। এবং তাই আমি আপনার এই টেলিভিশনের মাধ্যম দিয়ে বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো আসলে যারা রয়েছে আমরা তাদের উচিত যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা। তবে আমি বলবো কি জানেন, এই নির্বাচনের মাধ্যমে হিন্দুদের নিরাপত্তা বাড়বে এটা একেবারেই অবাঞ্ছিত। আর রাষ্ট্রীয় নীতিতে মাইনরিটি অগ্রাধিকার পাবে এটাও অনাকাঙ্ক্ষিত। আর রাজনৈতিক দলগুলোর আদর্শগতভাবে মাইনরিটির বান্ধব হয়ে উঠবে কোন রাজনৈতিক দল, এটাও অকল্পনীয়। তবে যেটা তুলনামূলকভাবে আমি বলবো বাস্তবসম্মত সেটা হলো অন্তত কিছু অঞ্চলের সহিংসতা কমিয়ে রাখা আমি মনে করি। আর নির্বাচনের পর বড় ধরনের সাম্প্রদায়িক বিস্ফোরণ যেন না হয়, যেটা সবসময় হয়ে থাকে, এটা যেন কিছুতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। আর আন্তর্জাতিক চাপের কারণে খোলাগুলি নিপীড়ন এবং নির্বাচন পরবর্তীকালীন হোক বা এর পরবর্তীতেও যেন নিয়ন্ত্রণে রাখা যায়, এটা সম্ভব। এটা যদি আমরা সবাই সচেষ্ট হই তাহলে সম্ভব। তো আমি বলবো যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মনে করেন নির্বাচন পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে সম্ভব নয়, বরং এটি একটা রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের একটি বিশাল বড় রকমের ঝুঁকিপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। প্রিয় তুষদে এই প্রসঙ্গে আপনার কাছে আসতেছি, এই প্রসঙ্গে আমরা আরো ডিসকাস করব। আমি জসিমউদ্দিনের কাছে একটু যেতে চাই। জসিমউদ্দিন, এই যে নির্বাচন হচ্ছে, আপনি তো বললেন নির্বাচন হবে, বিএনপি পাশ করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, কিন্তু একটা বিষয় কি আপনি খুব লক্ষ্য করেছেন যে এই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি মনে করেন
এই নির্বাচনের নিয়ম তো হলো নির্বাচনের পরে যদি আপনার বাসায় যদি বিএনপি পাশ করে তাহলে তো সরকার গঠন 2-3 দিনের মধ্যেই হওয়ার কথা। আপনি কি মনে করেন যে আগামী 3 দিন আছে আর বাকি নির্বাচনের 3 দিনের পর আরো 3 দিন ধরলাম, 6 দিন, ধরা যাক 1 সপ্তাহ, 7 দিন, আপনার কি ধারণা 7 দিন পরে ইউনূস সরকার পতন ঘটবে? এই পতন শব্দটা তো, উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, উনি একটা বিশেষ কায়দায় বিশেষ মুহূর্তে উনি দাদা দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের। উনি ফ্রান্স থেকে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্ট। ছাত্র আমার নিয়োগকর্তা, জনগণ না, স্টুডেন্ট আমার নিয়োগকর্তা। ওনারা নিয়ে আসছে ফ্রান্স থেকে, উনি ফ্লাই করে চলে আসলেন ঢাকায়। উনি একটা বিশেষ মুহূর্তে বিশেষ কায়দা, উনি উনি তো আসলে এটা ওই যে কি বলে ফাইন্যান্সিয়াল সেক্টরের লোক। উনি তো কোনোভাবে চেয়ার আঁকড়ে ধরে রাখার প্ল্যান উনি করা করা আমার প্রজেকশন, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলতেছি, উনি যে পতন হবে না, উনি অটোমেটিকলি ওই যে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবেন। রেফারেন্ডাম বিষয়টা আমি যেতে চাই না কেন, এটা সিস্টেমটা ওটা সবাই রেফারেন্ডাম, ওনার যে ব্যালট গুলো আছে ওগুলা কেউ থ্রো করে দিবে, ওটা কেউ ওটার মধ্যে হা না ভোট দিবে না, এটা ডিক্লেয়ার অলরেডি। জনগণ জানে এটা কি, বুঝা গেছে। জনগণ এত মূর্খ না আগের মতো, বুঝা গেছে ওইটা কি। ওটাতে ওনার চাল বুঝে, ওটাতে ব্ল্যাক পেপার কেউ সেল পাবে না। উনি যদি মিডিয়া 100 রিয়াজ 180 দিনের যে একটা প্রক্রিয়ার কথা বলছে, যে 180 দিনের ভেতরে যখন চলতে থাকবে জুলাই সনদ নিয়ে সংস্কারের যে প্রক্রিয়াটা, আমি আপনার একটা পয়েন্টে চলে গেল, এটা কি আমি বাধাগ্রস্ত কারণ করবে? বলতে চাই না, এইসব যারা ওখান থেকে আমেরিকা থেকে গেল, ডাকসুর সাহিত্য সম্পাদক আমেরিকা থেকে গেল, মান্নার কর্মী, এটা আমাদের মান্নার ওয়ার্কার, এরা তাই না, ওয়ার্কার, এগুলো বাসদের লোক, এটা বাসদের দায়িত্ব করা, এগুলো চিনি আমরা। এগুলো বুভুক্ষ পার্টি ছিল ক্যাম্পাসে একসময়, আই নো হিম ভেরি ওয়েল, আমরা ক্যাম্পাসে তখন, ওরা দাসদ বাসদের বুভুক্ষ গ্রুপ। এটা কি বলছে না বলছে কিছু আসে যায় না, এটা মেহমান আমেরিকান পাসপোর্ট নিয়ে গেছে আমার মতো, ওরা যে বসে আছে ওখানে, এরা 2.5 কোটি টাকা শেরাটনে খাবার খায়। আমি যাই, শেরাটনের ম্যানেজার বলছে আমাকে 2.5 কোটি টাকা বিল করছে, ওই যে মিটিং করে করে 2 পার্টি এই কি যায়, সাকি টাকি নমিনেশন পাইছে, ওই যে টুঙ্গা মুসাফলা তার নমিনেশন দিছে, এই ববি টবি 2জন লোকে, ঢাকা 2টা লোক নাই, 2টা কর্মী নাই, এগুলা নিয়ে চা পানি খাইছে, স্যান্ডউইচ খাওয়াই বিল করছে 2.5 কোটি টাকা। এটি ইলেকশনের পরদিন আসতে গাড়ি বস্তা নিয়ে ট্রেন উইটা চলে আসবে। ওদের একটু মরদ নাই, মরদ বোঝেন না, হেডম না, এগুলা মুখে বলে, এগুলা কোনো কিছু অবস্থান নাই। না, কিন্তু নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি ইজ ভেরি। আচ্ছা, আমার প্রশ্নটা শেষ করি, যে নির্বাচনের আগে পরে কি আপনি কোন ধরনের সহিংসতা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। হইতে পারে। আমি আগের অনুষ্ঠানে বলছি আপনাকে দাদা, এটা আপনার থ্রো বলতে চাই, নির্বাচনের আগে পরে বাংলাদেশের রক্তক্ষয়ী নির্বাচন, এটা অনেক মারা যাবে, তাই না, রক্তক্ষয়ী নির্বাচন। যে ক্ষমতা নোক, ক্ষমতা বলছি আমি বলে ফেলছি এর আগে, আমার প্রজেকশনটা এটা কন্ট্রোল করা ভেরি টাফ। কেন, ল এন্ড এনফোর্সমেন্ট অথরিটি যখন ভেঙে পড়ে, মন ভেঙে যায়, ওরা ভয়ে কথা বলে না। এদের এই জাতি পৃথিবীতে কিন্তু একটা গ্রুপের সমাজে রক্ষা ব্যালেন্সিং করে রাখে, আমাকে বাঁচিয়ে রাখছে, ঘরে দূরত্বে বাড়িয়ে গেলে আমাকে কেউ হিট করবে না, একটা ভয় এলো পুলিশ এনফোর্সমেন্ট অথরিটি, এই অথরিটিকে ভেঙে ফেলছে ওরা। ওরা থাপ্পড় দেয়, পুলিশকে মারে রাস্তাঘাটে। নিউ ইয়র্ক সিটিতে আমি যখন বেরিয়ে যাব, আমি যখন দরে যাব, আমি পুলিশটা পাঞ্চ করলে পুলিশের দায়িত্ব দাম করে আমার বুকে এটা গুলি করবে, কিন্তু বাংলাদেশে পুলিশের ইয়েটা ভেঙে ফেলছে, ওরা মোরাল কারেজ দেয়, ওদেরকে বোম মারে, থাপ্পড় মারে, লাত্তি গাড়ে, উতা মারে রাস্তাঘাটে, জেএনজি গ্রুপ। কেন, পুলিশ কিছুই না। যে সমাজে পুলিশ এনফোর্সমেন্ট বন্ধু হয় না, রেসপেক্ট নাই, আইনের একমাত্র পৃথিবীটাকে ব্যালেন্স করে রাখে একটা দেশকে, একটা যে জাতিকে চলো আর্মি আসে না, এই সমাজে বন্ধু হয় এনফোর্সমেন্ট দিয়ে আপনাকে ব্যালেন্স, আপনার নিরাপত্তার একমাত্র দায়িত্ব এরা। মনে আছে 5ই আগস্ট পরে 3 দিন পুলিশ, সব পুলিশ মারিয়ে ফেলছে এরা, কোনো পুলিশ ছিল না। আমার উত্তরা, আমার এক দাদা ভাইয়ের বাড়ি, এক পুলিশ তার বাড়ি ডাকাত এসে পড়ছে, ডাকাত সব নিয়ে গেছে আইসা, কিন্তু এই পুলিশটাকে মাজা ভেঙে বলছে উৎসব। এনফোর্সমেন্ট অথরিটি বাংলাদেশে নাই, এটা সামাজিক নিরাপত্তাহীনতা ভুগবে দেশটা। পুলিশ দায়িত্ব কেন, পুলিশে মার রাস্তাঘাটে পাইলে। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে সভ্য দেশে পুলিশকে হাত দেওয়া মাত্র নাম্বার 1 শুট এন্ড ডেড, দ্যাটস ইট। আপনি পুলিশকে ফ্রান্সে যাবেন, হাত দিবেন, আপনি গুলি করে দেবো। আসছি। এটা নির্বাচন হবে, তো আমার মেসেজ একটু আগে পাঠাই দিচ্ছি জনগণকে, আপনার পুলিশকে হাত দিবেন না। আসতেছে আপনার কাছে, আসতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনার কাছে আসতেছে। এই প্রিয়তুষ দে,
আপনি কিন্তু অনেক অভিযোগের কথা বলছেন, বিশেষ করে এই প্রশ্নটা আপনাকে এই কারণেই করছি যেহেতু আপনি নিজেই ক্লেম করছেন যে আপনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক, তো স্বাভাবিকভাবেই আপনি অনেক কথাই বলতে পারেন, সেটা 100 বার আপনার বলার রাইট আছে। এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী, ইন্ডিজিনাস পিপল যারা পাহাড়ের সমতলে বসবাস করে তারা কম বেশি নিগৃহীত হচ্ছে, সেটা প্রতি সবসময় আপনিও সেটাই বললেন। কিন্তু এর প্রতিকারটা কি? আপনি কি মনে করেন এই নির্বাচনের পরে, এই যে আপনি বললেন যে ওরা ভোট দিতে গেলেও বিপদ, না গেলেও বিপদ এক, দ্বিতীয়ত সহিংসতা সবসময় হয়, কিন্তু এর প্রতিকার কি মনে করেন? আপনার দৃষ্টিতে প্রতিকারটা কি? প্রতিকার হলো বাংলাদেশের সংখ্যালঘুদের যে প্রবলেমগুলো সেগুলো বিবেচনায় আনা। এই পর্যন্ত নির্বাচিত কোনো সরকার, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত কোনো সরকার কোনোদিন আনেনি। হিন্দু সম্প্রদায় তথা মাইনরিটি বারবার মাথা কুটে মরছে যে আমাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় স্বাধীনতা দাও, নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় স্বাধীনতা কখনোই পায়নি, বরংস ধর্মীয় একতরফা ভাবে একটা ধর্মের প্রভাবে এই হিন্দু ধর্মের তথা মাইনরিটিদের উপর বারবার দমন নীতি চলে আসছে এবং এটা ডেরোগেটিভ ভাবে আসছে এবং শেখ হাসিনার আমলে বরংস এটা আরো বেশি হয়েছিল। যখন হিন্দুরা তথা মাইনরিটি সমাজ জানতে পেরেছে যে মানে গতানুতিক ভাবে কোনো সরকার অর্থাৎ ডেমোক্রেটিক সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে পারবে না, সেই ক্ষেত্রে জুলাই এই অভ্যুত্থানের পর স্পেশালি মাইনরিটিরা একটা বিশাল একটা আশা প্রকাশ করছিল যে আহা, এইবার মনে হয় গতানুগতিক সরকারের পরিবর্তন আসছে, এরা মনে হয় একদম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতো একেবারে 100% নিরাপত্তা দেবে হিন্দুদেরকে। কারণ এখন তো আর কোনো রাজনৈতিক চাপ নেই যে মেজরিটিদেরকে খুশি করে মাইনরিটিদের উপর দমননীতি করার অবস্থা নেই। এই ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল এবং আন্তর্জাতিকভাবেও এই সম্ভাবনা প্রখর ভাবে দেখা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, ইউনূস সরকার, উনি একটু আগে বললেন জসিমউদ্দিন সাহেব, যে উনি বলছেন যে আমি তো জনগণের সরকার নই, আমি একটা ইয়াং জেনারেশনের নিমন্ত্রণে আমন্ত্রিত একটা সরকার, আমি ওদের কথা মতোই চলবো এবং কথা মতোই চলছেন এবং দেখছেনও, পৃথিবীও দেখছেন যে তরুণদের দ্বারা তৈরি একটা সরকার বাংলাদেশে কি আনতে পারে, অত্যন্ত আশানুরূপ ছিল। কিন্তু দেখা গেল কি, এটা কমপ্লিটলি অপোজিট দেখা গেল। আসলে এটা বিভিন্ন অনভিজ্ঞতার কারণে হতে পারে বা বিভিন্ন অসহযোগিতার কারণে হতে পারে। আর একটা কি, ডেমোক্রেটিক একটা সরকারের পরবর্তীতে যারা বৈপ্লবিক সরকার বলুন বা আন্দোলনের মাধ্যমে আসা একটা জনগণ যে একটা বিশাল আশা ছিল, সে আশা একেবারে সম্পূর্ণ গুড়ে বালি দিয়েছেন ইউনূস সরকার এবং হিন্দুদেরকে আরো ভয়াবহ অবস্থার দিকে নিয়ে গিয়েছেন। তো এখন ধরেন হিন্দু সুরক্ষা নীতি, সংসদে সংসদীয় নীতি, হিন্দু আইন, হিন্দু সুরক্ষা আইন অথবা পৃথক নির্বাচন, সেপারেট নির্বাচন, সবকিছু যারা যারা যে সমস্ত হিন্দু নেতৃত্ব বলে দাবি করেছেন, যদিও হিন্দুদের মধ্যে একাত্মতার একটা বিশাল অভাব দেখা দিয়েছে। এক অংশ কমপ্লিটলি একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে গান গেয়ে গিয়েছে এবং আগে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছে যে আমরা এই সরকার আমলে নির্যাতিত হয়েছি, ডেরোগেটিভ ভাবে আমাদেরকে মালাউন বলছে। হাজার 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 রিকোয়েস্ট ইউনাইটেড নেশন, তারপরে মানবাধিকার সংস্থা, ধর্মীয় সংস্থা, দক্ষিণ এশীয় সংস্থার কাছে হাজার হাজার গিয়েছে। তারপর হঠাৎ করে দেখা গেল যখন কিছু বিদেশি সংস্থা বাংলাদেশের সরকারকে বললো যে যে তোমরা মাইনরিটির উপর নির্যাতন করছো, হঠাৎ করে দেখা গেলো আবার সেই হিন্দু দলগুলো বা মাইনরিটি দলগুলো আবার বলছে না, আমাদের কোনো নির্যাতন নেই। কি ধরনের একটা বৈষম্য! এটা হলো যে নেতৃত্বের অভাব, তাই না? যে দেখা গেল যে তখন একেবারেই চুপ। আচ্ছা, তারপরে তো কেউ চিন্তাই করে না যে শেখ হাসিনার মতো একটা সরকার, যেটাকে লৌহ মানিবেগে বলছে অনেকেই, সেই ধরনের সরকার এই হঠাৎ করে একেবারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এটা মানুষ তো কখনো কল্পনাই করেননি। তাহলে দেখুন, আমাদের মাইনরিটিদের তো যে একটা সুশীল সমাজ বলেন, মাইনরিটি সমাজ বলেন, সংস্কৃতি মনা লোক বলেন, তাদের ইউনিটি কোথায়? তো আমি এখন দেখুন, আমি বলছি কি, ভগবান বা যদি কেউ দয়া করে যদি মাইনরিটিদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, ভারত দিতে পারবেন না। কেন বলছি? কারণ ভারত যখনই হিন্দুদের নিরাপত্তার কথা বলবে, বাংলাদেশের বৃহত্তর সমাজ মনে করছে যে না, ভারত আমাদেরকে, এটা নন মুসলিম দেশ এবং ভারত সবসময় হিন্দুদের পক্ষে কথা বলে, তাহলে তাদের মধ্যে রাজনৈতিক যে অসন্তোষ আছে, অসন্তোষের জন্য তখন হিন্দুদেরকে একটু
অত্যাচার করলে তারা মনে করে যে আমরা ভারতকে একটা ধোলাই দিলাম, কিছু তো পারবে না, বুঝছেন না? এখন ধরুন এই ধরনের বরংশ আমি মনে করি আমেরিকার মতো দেশ বিরোধ শক্তিগুলো যদি বাংলাদেশের হিন্দুদের বা বাংলাদেশের মাইনরিটিদের গার্ডিয়ান হতে পারে, তাহলে হয়তো তারা নিরাপত্তা বোধে থাকতে পারবে। না হলে অন্য কোনোভাবে নিজেরা সংগ্রাম করেও মরবে, অথবা পার্শ্ববর্তী ভারত দেশের উপর আস্থা রেখে ওদের উপর ভরসা রেখেও মরবে। কারণ ওদের শুধুমাত্র সত্যিকারের গণতন্ত্র যদি আসে, অথবা আমেরিকার মতো দেশ যদি মাইনরিটির জন্য চিন্তা করে, এবং যেটা করছে বর্তমানে অনেকেই, দেখুন একটা ইম্পর্টেন্ট কথা যে বাংলাদেশের এই আপনার কাছে এই প্রসঙ্গে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, এক্সপ্লেন করবো। এই প্রসঙ্গে আবার আসবো আমরা। আর একটা করে প্রশ্ন, আচ্ছা ডক্টর জসিমউদ্দিন, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি খুব অভিজ্ঞ রাজনৈতিক, মানে বিভিন্ন ইস্যুতেই আপনার অভিজ্ঞতা। এরশাদ আমলেও আপনি তখন ছাত্রনেতা, বেশ প্রভাব ছিল আপনার বিভিন্ন বিভিন্ন কারণে। আপনি খুব কাছে থেকে এরশাদকেও দেখেছেন। আমি একটা প্রশ্ন, আপনি জানেন না, আপনি নিউজটা দেখছেন কিনা, বাংলাদেশে এখন আমেরিকার একটা প্রভাব সকলে লক্ষ্য করে। নতুন আমেরিকান যে অ্যাম্বাসেডার ঢাকা যাওয়ার পর থেকে মোটামুটি একটা ভালো ক্যাম্পেইন। তিনি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের সঙ্গে দেখা করেছে, জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন, পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় গিয়েছেন। গতকালকে একটি নিউজ আসছে, আমি জানি না আপনার চোখে পড়ছে কিনা, সেটা হলো আমেরিকান বোয়িং কোম্পানি থেকে বিমান কিনবে। বিমান, এই বিমান কেনার কথা আমেরিকা সাজেস্ট করেছে 45টি, 45। কিন্তু বাংলাদেশ মোটামুটিভাবে নীতিগতভাবে তারা সম্মত হয়েছে যে তারা কিনবে 25টি। এবং এইটার চুক্তি কিন্তু আগামীকাল সোমবার 9 তারিখে আগামীকাল হবে ওয়াশিংটনে। আমার বক্তব্য হলো যে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকার এত মেজর একটা ডিসিশন, এই ধরনের চুক্তি, প্লাস চায়না থেকে 4টি জাহাজ কেনা হবে, প্লাস পাকিস্তান থেকে মালবাহী ট্রেনের ওয়াগন কেনা হবে, এই সমস্ত কাজগুলি কি এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে আউটগোয়িং বিদায়ী সরকার 2-3 দিন আগে করতে পারে? ইনুস সব একজন ওয়েল এডুকেটেড মানুষ, উনি ভালো জানে, উনি জানে যে এটা টেম্পোরারি গভর্নমেন্ট, ইনটার্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তী বলেন, ওনার রুটিন ওয়ার্কের বারে G2 গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পার্সেস। মানে আমেরিকানরা বডি করবে, বডি করতে গিয়ে তো মাল বিক্রি করবে। ওরা তো বুঝবে না কেডা ইনটার্ম, অবৈধ বৈধের ক্ষমতা আছে, আমরা মাল বিক্রি করতে চাই, মাল কিনবা কিনা। কিন্তু সব সুযোগ গ্রহণ করছে। আমেরিকা একটা দেশ, প্রভাবশালী দেশ, মেদুর মতো লোক ধরে নিয়ে আসে, আমার যদি ধরে নিয়ে যায়, সে মাল বিক্রি করতে গেছে, এটা কিনবে। উনি ওটা জানে যে এইসব মাল খালি বিক্রি করার কমিশন টমিশনের ব্যাপার আছে, এগুলো সবই এক মেকানিজম। এগুলো তো বসে আছে লোকজন, খলিল টলিল, এগুলো তো কমিশন খাবে, খেয়ে চলে যাবে। এটা এই রুটিন ওয়ার্কের মধ্যে এগুলো একটা পড়ে না। যা পার্সেস করছে, যে ক্ষমতা আসবে, উনি এসে এক খোঁচাই বাতিল করবে যে ওরা কোনো অথরাইজ টু হি ক্যানট, ইন্টার্ম গভর্নমেন্ট একটা নোট দিবে যে হি ডাজন্ট অথরাইজ টু সাইন দ্য G2 এগ্রিমেন্ট বাই পার্সেস। এটা ক্লজে লেখা আছে। ইউনুস ভালো জানে এটি একটা পার্সেস পাওয়ার থাকবে না, এটি অনেকেই করে গেছে। 111 সময় কিন্তু 8টা জেট বিমান কেনার জন্য এগ্রিমেন্ট, 2টা বিমান কিনছে, পরে বিমানটা আমরা দিতে পারি না ডলার। এই বনিওয়ালারা বনি করবে, চায়না বেচবো, পাকিস্তানের সাথে ওয়াগন কিনবে। ওয়াগন ওই নতুন গভর্নমেন্ট আসছে, এগুলা ওই G2 গভর্নমেন্ট যে সাইন করে, এগুলা উনি জানে এটি রুটিন ওয়ার্কের বাইরে। এই সাইনগুলা একটু কিন্তু ওই যে আসবে ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট পার্লামেন্টে দিবে, ভাই এটা কি করে, এত ডলার কোথায় পাবো, দিতে হবে না ডলার, না দেন পরে দিবেন, আপনি লোন দিবে আপনাকে, এগুলা তো আমাদের প্রয়োজন নাই। উনারা তখন এগুলা অটোমেটিকলি এগুলা ডিজলভ হয়ে যাবে। এটা জানে, আমেরিকাও জানে, সবাই জানে। এটা আমেরিকাকে খুশি করার জন্য, আমেরিকা উই আর সুপার পাওয়ার, আমরা যে কোনো ধরে নিয়ে আসতে পারি, তাই না? উই ক্যান চ্যালেঞ্জ এনিবডি। কালকে আগামীকাল ট্রাভেল স্পেশাল একটা আমাদের ফোর্স আছে, আমরা ধরে নিয়ে আসতে পারি যে কোনো ঘর থেকে, ঘুমন্ত মানুষ ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি আমরা। এটা কেউ রাখে না পৃথিবীতে, সবাই ভয়ে থাকে। এই যে কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রো, হোয়াইট হাউসে কফি খাইতে আছে, বলছে স্যার আমি তো এখন ঘুমাই নাই 7 দিন, আপনি আমাকে ধরে নিয়ে আসবেন বলছিল না, পেত্রো ধরে নিয়ে, পেত্রো দেখা করতে মন্তব্য ছিল, স্যার আপনাকে তো আমি 7 দিন ঘুমাইতে পারি নাই, রাত্রে বেলা সজাগ ছিলাম, কাপড় বলছিল আমাকে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসবেন। কিন্তু আপনি আপনি কিন্তু আমেরিকান অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশি সিটিজেন, বা আপনি কিন্তু আমেরিকান সিটিজেন। কিন্তু এই যে আমেরিকাতে এই যে বললেন ঘুমন্ত অবস্থায় একটা দেশে গিয়ে, যেমন এই যে মাদারুকে ভেনেজুয়েলা থেকে ধরে নেয়, আপনি কি মনে করেন যেটা রাইট কাজ করছে? রাইট রং এর বিষয় না, পাওয়ার দুনিয়াতে পাওয়ার থাকলে আমি গেম করতে, আমার কাছে সুপার পাওয়ার আছে, তাই না? আই ক্যান পিক আপ এনিবডি, আমার এই জিনিসটা চলে গেছে, তা ধরে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই আই লিভ হিয়ার, উই ক্যান পাওয়ার প্লে।
এটা কারো চ্যালেঞ্জ করা কিছু নাই। এটা মনে করছে এটা সে আমার জন্য থ্রেট, আমার আমেরিকার জনগণের জন্য থ্রেট, আমার চলাচলের জন্য থ্রেট, ড্রাগ বিক্রি করে আমরা মনে রাইট। অবশ্যই ডেমোক্রেসি প্র্যাকটিসে বলবো না, ডন ডেমোক্রেটিক হয়েছে, পাওয়ার প্লে সারা দুনিয়াতে আছে, সারা 300 বছর আগে হয়েছে, এটা কারেক্ট। হি ডিড গুড জব, ট্রাম্প ডিড রাইট জব। পেট্রো দেখা করতে আসলো কেন? পেট্রো ঘুমায় না 7 দিন, ভাবতে আমি দেখা করতে আসছি হুজুর, তাই না? অনেক দেখা করতে চায়। এখন কিন্তু নর্থ কোরিয়ার ও ডেলি কথা বলে, স্যার আমার যা বলে আমি তো এগুলো সোয়াব, আমার কিছুই নেই আমার কাছে। নর্থ কোরিয়া অ্যাটমিক এনার্জি পাড়ায়, বোম পাড়াই করে, এটা ট্রাম্পের লোক। সে ওই যে কথা বলে ঘুমাচ্ছে। সবাই কিন্তু অনেক কিছু কিছু দেশের প্রেসিডেন্ট কথা বলে ঘুমায় হোয়াইট হাউসে, স্যার ঘুমাও কিনা, ঘুমাও, সমস্যা নেই। এই যে পাওয়ার, এই যে সারা দুনিয়াতে হয়েছে। তাহলে ইরানের অবস্থাটা কি? Iran is a different story. Iran is the balancing in the world. Middle তো East ওখান থেকে ধরে আনতে পারেন না, তাকে ধরে আনা দরকার নেই। তাই balancing- ভেনেজুয়েলা থেকে ধরে আনতে পারেন। ভেনেজুয়েলা আমার পাশের দেশ, আমার জন্য থ্রেট, আমার জনগণের এগুলা পাশাপাশি আমরা না তাহলে ভাই। তো আমাদের বাসা। ইউনুসও নিরাপদ। ইনুস তো গভর্নমেন্ট না, এটা টেম্পোরারি চলে আসবে। সে ফ্রান্সে থাকে, ফ্রান্সে বাড়ি করতাম, তাই না? অসুস্থ ওয়াইফ, সে কোনো মতে চলে আসবে, টাকা পয়সা কালেক্ট করে ফেলাইছে, গ্রামীণে যা নেওয়ার কামাইলেছে, গ্রামীণের ফোন, এই ফোন, সেই ফোন, সবগুলো সে ফান্ডেড করে ফেলাইছে। এখন আইসা যদি যে ক্ষমতা আসে, গ্রামীণ ট্রামীণ যেগুলো আছে, দা ব্যাংক ট্যাঙ্ক এগুলা কালেক্ট করতে গেলে কত হাজার মিলিয়ন ডলার সে অলরেডি বেনিফিটেড। সে সাইন টেন করে ফেলছে গ্রামীণের নামে, ওই যে নেটফ্লিক্স পারমিশন করে ফেলছে, $1 বিলিয়ন গেম, ওই যে এলেন ম্যাক্সের সাথে সাইন করে ফেলছে। সে যে বনি করালো, বণিক না, ওর দুলামিয়ার ছেলে তো, দুলামিয়া তো ওই ব্যবসা করতো, দাদুনি ব্যবসা বোঝেন, দাদুনি ব্যবসা করতো, স্বর্ণের দুল জমা রেখে টাকা দিত মানুষে, এই $100 নিয়ে যাবে, নইটা ডাবল সুদে, আজ 3 মাস পরে স্বর্ণ আর পাওয়া যায় না। কেন? মহিলাকে আমার দুল দাও, কেন 3 মাস তুমি নাও নাই, ওই যে 200 টাকা নিচ্ছ, এটা 500 টাকা হয়ে গেছে ওর দাম। দুলামিয়ার ছেলে এই ব্যবসা করে, দাদুনি ব্যবসা বলে, এটা চিরং করে, চিরং এর ব্যবসাটা আমি এটা পড়ছি। ওনা ভাবে কি করতো, দুলামিয়ারও এই ব্যবসা করতো, দুল রাখতো, আংটি রাখতো, স্বর্ণের চেন জমা রেখে মানুষ টাকা দিত, 20 টাকা 50 টাকা, এটা বাড়তে বাড়তে 500 টাকা হইলে আমি আর স্বর্ণ পাই না। ওরা এই সব কাম করে ফেলাইছে। কিন্তু আমার দুঃখ লাগে এই গ্রামীণ ব্যাংক গুলো 100 মিউজিয়াম হয়ে যায় কিনা। এটা তাহলে ডক্টর ইউনুসেফ মানে সুদের বা মহাজনী বিজনেসটাও নিয়ে আগে ভালো বুঝো, মাই এক্সপার্ট, হিজ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টরে, হিজ দ্য নাইস। এটা ফিক্স প্রাইস হলো বোকাস, এগুলা তো বোকাস টাকা দিয়ে দিয়েছে সবাই জানে। ক্লিনটন প্রেসিডেন্সি, ক্লিনটনে $20 বিলিয়ন দিয়ে সে প্রাইস পেয়ে গেছে। আমেরিকান প্রেসিডেন্ট যদি আমাকে, ট্রাম্প যদি রিকমেন্ডেশন করে, আমি কিন্তু অস্কারে গিয়ে শ্রেষ্ঠ রাইটার হবো, জানেন আপনি এটা? আমার দি আমেরিকান ড্রিম, যেটা অ্যামাজনে বিক্রি হয়েছে 600 বই, ট্রাম্প যদি লেখা দেয় যে আই রিড ইট বুক, দি আমেরিকান ড্রিম ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, আমি কিন্তু অস্কারে প্রাইজ শ্রেষ্ঠ রাইটার পাবো। জসিম সাহেব, আপনি এখানে থামেন। আমেরিকা সাসে ঠিক, আমেরিকা প্রেসিডেন্ট রিকমেন্ড করলে আপনার কাছে আসবো। আবার আরেকটা প্রশ্ন আমি কি করবো, ওইটাই স্যার। প্রিয়তুষ দে, আপনাকে লাস্ট প্রশ্ন। আপনি কিন্তু বলছেন যে হিন্দুরা ভোট ব্যাংক, আওয়ামী লীগের আমলেও কিন্তু হিন্দুরা নিপীড়িত হয়েছে বিভিন্নভাবে, সাম্প্রদায়িকতার যে মানে কি বলে, মন্দির ভাঙ্গা থেকে শুরু করে মানুষের বাড়ি ঘরে আগুন, এই সমস্ত রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা এগুলি হয়েছে। তারপরে তো এই আওয়ামী লীগের উপর এত আস্থা রেখে হিন্দুদের, আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়ে, তারপরেও আওয়ামী লীগের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়ার কারণটা কি? দেখুন, আওয়ামী লীগকে সমর্থন করা ছাড়া বাংলাদেশের হিন্দুদের কি উপায় আছে আপনি বলুন? জামাতকে ভোট দেবে? যে জামাত সরাসরি বলে আমাদের এখানে অমুসলিমদের মূর্তি পূজা আমরা আমাদের ধর্মীয় ভাবে আমরা ঘৃণা করি এবং অমুসলিমরা হলো যে দুর্ভাগা, তো এই ধরনের একটা মুসলিম মনে করেন কেন এইবার তো দুর্গাপূজা জামাত বরং পাহারা দিচ্ছে। শেখ হাসিনার আমলে বা বিএনপির আমলে বা বঙ্গবন্ধুর আমলে তো দুর্গাপূজা গন্ডগোল হয়েছে, মূর্তি ভাঙ্গা হয়েছে। না ঠিক আছে, দেখুন নীতিগতভাবে একটা দল বলছে আমরা অসাম্প্রদায়িক, আর একটা দল বলছে যে দেখুন এটা ইসলামের দেশ, আমরা ইসলামিক তন্ত্র চালু করব, বাংলাদেশে ইসলামিক শাসন দিয়ে আমরা সব নিরাপত্তা দেব। তাহলে দুটা তো কন্ট্রাডিক্টরি, রাইট? একজন বলছে যে আমরা অসাম্প্রদায়িক, সবাই সাথে সমান সব নিরাপত্তা দেবো, আরেকজন বলেছে যে আমরা ইসলামিক, তবে আমাদের দেশে সবাইকে আমি সমান নিরাপত্তা দেবো। দেখুন, আপনার যদি কোনো রাইটস না থাকে, গণতান্ত্রিক অধিকার না থাকে, কথা বলার স্বাধীনতা না থাকে, আপনাকে এবার খেয়ে পয়ে ঘুম পাড়ায় দিচ্ছে। শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা ছিল না, আমি সেটা বলছি না, বলছি যে একজন বলে আপনাকে কোনো স্বাধীনতা দেবে নাই বলছে, আপনি এখানে সেকেন্ড ক্লাস নাগরিক অথবা কমপ্লিটলি অনাকাঙ্ক্ষিত,
সেভাবে আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, স্নান করাচ্ছে, কিন্তু আরেকজন হলো যে না স্বাধীন, এবার আপনাকে ভালোবাসছে, পিটাচ্ছে, সবকিছু মিলে আপনি চিন্তা করবেন কিন্তু কোনটা আপনার জন্য গ্রহণযোগ্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, সংস্কৃত মনা মানুষ, যেখানে ও স্বাধীনভাবে চলতে, পোশাকের স্বাধীনতা চায়, তারপরে ওমেন্স রাইটস চায়, গণতান্ত্রিক অধিকার চায়। তো সেক্ষেত্রে তো আওয়ামী লীগ হলো যে সবচেয়ে নিরাপদ, কিন্তু কার্যকর ক্ষেত্রে সেটা হয় না, কখনো কোনোদিনও হয়নি। শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টির সহযোগিতায় বা আগেও জামাত বিএনপির ক্ষমতা ছিল, সরি প্রশাসন ছিল, বিএনপির প্রশাসন ছিল, সবকিছুতে অভিজ্ঞতা তারা অর্জন করেছে যে কোনো দলেই তাদের জন্য নিরাপত্তা আনতে পারেনি। কেন পারেনি? কারণ বৃহত্তর গোষ্ঠী মানুষের মধ্যে সচেতনতা যদি না থাকে, মানুষের মধ্যে যদি বিবেক, মানবতা এগুলো যদি না থাকে, আপনি বিবেক মানবতা বর্জিত একটা দেশে সরকার কতটুকু নিরাপত্তা দিতে পারবে? তো এখন বিবেক মানবতা তৈরি করার জন্য দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা প্রণয়ন করা এবং কোথাও কোনো ধরনের মব জাস্টিস হতে বাধা দেওয়া। আপনি দেখেন একটা মব জাস্টিসে কোনো পুলিশ প্রশাসন আর্মি কোথাও কোনো বাধা দিয়েছে? হ্যাঁ, হয়তো মেরে ফেলছে, তারপরে হয়তো গিয়ে লাশ নিয়ে আসছে, এই ধরনেরই। এখন ধরুন এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আপনি আওয়ামী লীগের উপর কিভাবে ভরসা করবে হিন্দুরা? আর অন্যান্য জামাতের মধ্যে, জামাতকেও তারা কিভাবে, যেখানে স্বাধীনতা নিয়ে প্রশ্ন, যেভাবে ওদের ম্যানিফেস্টো অনুকূলে নয়, তো সবকিছু মিলে কাকে দিবে? আচ্ছা, কোনো একজন লোক যদি প্রশ্ন করে হুম হুম। যে স্বাধীনতা, আপনি যে আপনাদের স্বাধীনতার কথা বলতেছেন, আপনাকে তো অনেক লোক তো আছে যারা মনে করে যে আপনার স্বাধীনতা সংগ্রামে হিন্দুদের যে ভূমিকা, সেই ভূমিকার ভিত্তিতে আপনারা কিন্তু এখনো স্বাধীনতা, বঙ্গবন্ধু সবকিছুই বলেন, কিন্তু সেই স্বাধীনতাকে আপনারা ভোগ করতে পারতেছেন? আপনিই বললেন যে আপনার দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা কে করছে? দেখুন, পর্যায়ক্রমে হয়েছে, না না না, এবং আমি শেখ হাসিনা সরকারও কিন্তু সেটাকে, এই প্রসঙ্গে বলি, এখন অনেক হিন্দু না না, আমার কথা শেষ করি, আমার কথা বলুন শেষ বলুন। করি। শেখ হাসিনা একাধিকবার 2/3 ভোট পেয়ে বাংলাদেশের নির্বাচন যেভাবেই হোক জোর করে হইলে তো ভোট, পার্লামেন্ট ছিল, উনি তো 17 বছর ক্ষমতায় ছিলেন, উনি তো পারতেন 72-এর সংবিধানে ফিরে যাইতে, ধর্মনিরপেক্ষতা করতে, হিন্দুদেরকে রক্ষা করতে, উনি করেন নাই কেন? দেখুন, বৃহত্তর জনগোষ্ঠী যদি ইসলামিক তন্ত্র চায়, ইসলাম ইসলাম করে সকাল সন্ধ্যা পর্যন্ত, যদিও নীতিগতভাবে ইসলামের নীতি কেউ বাংলাদেশে পালন করে না। আমি দেখেছি মিডল ইস্টের ইসলাম দেখুন, এবং বিভিন্ন ইন্দোনেশিয়া সহ অন্যান্য বিভিন্ন দেশের ইসলাম দেখুন, একেবারে চোখের সামনে। সৌদি আরবেরটাও দেখুন। বাংলাদেশের মুসলমানরা আমার মনে হচ্ছে সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে, ইন্দোনেশিয়ার মতো বৃহত্তর মুসলিম দেশ থেকে 1000 গুণ বেশি ইসলামিক। 1000 গুণ, আমি 1-2 গুণ বলবো না। না, এটা একজনে বলতে পারে, কারণ অনেকেই বলে যে বাংলাদেশের মুসলিমরাই আসলে প্রকৃত মুসলিম, সৌদি আরবের মুসলিমরা অনেক সময় প্রকৃত মুসলিম না বলা না না যায় না না। না, ঠিক আছে, শুনুন, আমি বিতর্কে যাবো না। বাংলাদেশের মনে করেন আমরা যে, যাই হোক, ইসলাম ধর্ম নিয়ে কথাটা না বলি, না আমি সেটা বলছি না, আপনাকে আমি সেটা ওই বলছি। ওই প্রসঙ্গে যাইতে চাই না। আমি বলতে চাই যে শেখ হাসিনার আমলে তো আপনি বললেন যে না, আপনারা খুব নিগৃহীত হয়েছেন, কিন্তু সে সুযোগ তো ছিল, কিন্তু শেখ হাসিনা। আচ্ছা, আমি প্রশ্ন বুঝে গেছি, আপনার প্রশ্ন আমাকে সময় দিবেন না আমি জানি, তবু আমি প্রশ্ন বুঝে গেছি, আমাকে বলতে দেন একটু প্লিজ। শেখ হাসিনা কিভাবে দেবে? যদি বৃহত্তর জনগোষ্ঠী যদি দেখে যে অমুসলিমদেরকে শেখ হাসিনা সহায়তা করছে, তথা ভারতীয় বংশোদ্ভূতদেরকে সহায়তা করছে, ওনার গদি যদি টোলমল করে, আপনি আপনি গদি রক্ষা করবেন নাকি আপনি নিরাপত্তা দেবেন? তাহলে সচেতন, আপনাকে বললাম, মানবিক এবং বাংলাদেশের জনগণের মধ্যে যদি মানবতা মানে না আসে এবং মর্যাদা না আসে, আপনি একটা বৃহত্তর ধর্মীয় গোষ্ঠীর দেশে কতটুকু করতে পারবেন? শেখ হাসিনার উপর দেখুন, শেখ হাসিনা, আমি জামাতে ইসলামী, এখন অনেক হিন্দু অথবা সংখ্যালঘু বলছে যে জামাতে ইসলাম আমাদের জন্য বেস্ট। কেন? আমরা এখন সম্মান আর চাই না, আমরা এখন বেঁচে থেকে নিরাপত্তা চাই। সম্মান জাহান্নামে যাক, আমাদের যারা আমাদেরকে নিরাপত্তা দেবে তাদেরকে আমরা ভোট দিব। আপনি দেখছেন না, অনেক হিন্দুরা প্রকাশ্যে আসছে, যদিও সেটা বলছে, এমনও অনেক কথা বলছে। আমি কখনো এটা কোনোদিন এটা মেনে নেব না যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কয়জন মারা গেছে, কয়জনকে দর্শন করা হয়েছে, এমন কিছু বেকুব মার্কা লোক এগুলো প্রশ্ন করে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ভূমিকায় জামাত ইসলাম আর বর্তমান জামাত ইসলাম আকাশে পাতালে পার্থক্য বলে আমার মনে হয়। এটা হয়তো ওরা হয়তোবা কোন একটা স্ট্র্যাটেজিক কারণে হতে পারে, অথবা ওরা সত্যি সত্যি হয়তো নীতিগতভাবে সরে আসছে। কিন্তু
আমি যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনাও তো সেই হেফাজত ইসলাম তৈরি করেছেন, শেখ হাসিনাও তো সেই কওমি মাদ্রাসা তৈরি করেছেন। সেই কওমি মাদ্রাসা বাংলাদেশের জেনারেল এডুকেশনের সমপর্যায় করে এই একটা বিশাল একটা এটা আপনি সবাই জানে যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিশ্বের বৃহত্তর বিশ্ববিদ্যালয়ে কওমি মাদ্রাসা ছাত্রদেরকে একইভাবে একই মার্কের সমমর্যাদা করতে গিয়ে সেখানে একটা বিশাল একটা ক্রাইসিস তৈরি করেছে, যেটা বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে বিশাল একটা অসন্তোষ, যার কারণে ইয়াং জেনারেশনের ম্যান্ডেট নিয়ে ইউনূস সরকার আসলেও বর্তমানে আমার মনে হয় না সেই ইয়াং জেনারেশনের আদৌ কোনো সমর্থন ইউনূস সরকারের প্রতি রয়েছে বলে। কিন্তু ইউনূস সরকার, তার অর্থ এই নয় যে ইউনূস সরকার যদিও আন্তর্জাতিকভাবে সে অতটুকু গ্রহণযোগ্য হচ্ছে না এবং বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আসেননি, তারপরও উনার ঝুঁকিটা থাকছে ওইটাই যে ইলেকশনের পরে জামাত বিএনপি এরাই তো ক্ষমতায় থাকবে, এরাই ইউনূস সরকারকে কতটুকু গ্রহণযোগ্য করবে সেটার জন্যই ইউনূস সরকার বর্তমানে ম্যান্ডেট নিয়ে থাকছে। এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণ জানে না হ্যাঁ এবং না ভোটের অর্থ কি, বাংলাদেশ সংবিধান পরিবর্তনের আসল লক্ষ্য কি, এবং প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণের আসল উদ্দেশ্য কি, এবং বাংলাদেশের যে 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 সংসদীয় ব্যবস্থা রয়েছে এটার কোন জায়গায় নিয়ে বাংলাদেশের জনগণকে ফেলবে, আদৌ বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা, এগুলো বিশাল প্রশ্ন তো রয়েছে। এগুলো কেউ সুলছেড়ে বিশ্লেষণ কেউ করছে না। এখনো হানা ভোট কি জিনিস সেটা বাংলাদেশ জনগণ জানে না, অথচ আমরা 2 দিন পরে হানা ভোট দেব। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন বাংলাদেশের যে ইসলামিক তন্ত্রটাকে খুশি করে, মানে ইসলামিক তন্ত্রের পক্ষে 600টা মসজিদ যদি করে থাকে, বাংলাদেশে যদি 10% হিন্দু থাকে তাহলে কমপক্ষে 60টা মন্দির করার দরকার ছিল। তাহলে আপনি বুঝতে পারছেন শেখ হাসিনা কোনো দিকেই মাইনরিটিদের বা হিন্দুদের মানে ফেভারে ছিল না। তো সেক্ষেত্রে যদি জামাত সরকার আসে, হিন্দুরা যদি জামাত সরকারের কাছে নিরাপদ পেয়ে থাকে এবং সেটা যদি জামাত সরকার আগামী ইলেকশনের পরে যদি সেটা দেখাতে পারে, আপনি বলুন যে জামাত সরকার কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না হবে না? যদি সে বাংলাদেশের স্বাধীনতার প্রতি তাদের যদি সেই বৃদ্ধাঙ্গুলি দেখেই থাকে, অথবা তাহলে জামাত সরকার অবশ্যই গ্রহণযোগ্য থাকবে না। তাছাড়া আরেকটা জিনিস বললাম যে ইসলামিক মৌলবাদের বাংলাদেশে কোনোদিনও কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। কেন? কারণ ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশে ইসলামিক শাসন কোনোদিনও আসবে না। এটা যদি কেউ কল্পনা করে তাও ভুল। তবে হ্যাঁ, সাময়িকভাবে বিজয় হতে পারে, কারণ স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশের যে জনগণের যে মেন্টালিটি, জনগণের যে ভূমিকা, মানবিক অর্থাৎ যে বিপর্যয় এবং আইন শৃঙ্খলার যে বিপর্যয়, সেই অবনতির কারণে হয়তোবা আসতে পারে, কিন্তু টিকে থাকতে পারবে না। তবে হিন্দুরা নিরাপদ থাকতে পারবে, ডিপেন্ড করবে যে আন্তর্জাতিকভাবে ওদের প্রতি সহানুভূতিশীল কতটুকু, ওটার উপর। ওকে ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় তুষদে, আপনাকে অনেক ধন্যবাদ। জসিমউদ্দিন, আপনাকে 1 মিনিট আপনার সাথে আমরা ক্লোজিং মানে আমরা শেষ করব ভিডিওটি। জসিমউদ্দিন, আমাকে আরেকটি বিষয় বলুন। এই যে ধরা যাক ক্ষমতা হস্তান্তর হইল, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, আপনার অ্যাকর্ডিং টু ইউ, আমি বলছি না, আমি মনে করি যে ক্ষমতায় আসুক ডেমোক্রেটিক প্রসেসে আমরা তাকেই মেনে নেব, সেটাই কথা। কিন্তু আপনি যেহেতু সরাসরি বিএনপি ক্ষমতায় আসছে বলছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাহলে আপনার কাছে প্রশ্ন হলো যে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারি যে আসিফ নজরুল, এই যে এনসিপির পোলাপানগুলি, এদের কি হবে? এই প্রজেকশনটা আপনাকে আমি আগেও বলছি যে ওদের প্রস্থানটা খুব বেদনাদায়ক হবে। 1 লাইন শেষ। নাম্বার 2, ওদের কথা ছিল, ইউনূস সাহেব বলছিল আমার ক্যাবিনেটে যারা থাকবে 90-80 জন আছে, গ্রামীণ ব্যাংকের লোকজন, কর্মচারীরা আছে, এখানে মহিলা আছে। ফরহাদ মাহতাব সাহেব আমার গুরু, ওই আমি নাটক করতাম না, আমি আর এই যে গোলাপ, আমি ছিলাম হিরো, গোলাপ ছিল আমার বাবা। শয্যা নাটক, ওনার লেখা শয্যা। এই নাটকে টিএসসিতে আমরা রিহার্সাল করার সময় ফরহাদ বাজারে দৌড়ান দিয়েছিলাম আমি। ওই নাটকে হলো মেয়ের সাথে বাপের প্রেম। এই গোলাপ, আব্দুল সামান গোলাপ ছিল না আমার বাবা, আমি ছিলাম হিরো নাটকের মধ্যে। আমার প্রেমিকার সাথে বাপের সাথে প্রেম, এই নাটক আমি করব না। ফরহাদ বাজার তখন ব্যাগ লিয়ে ঘুরি ঢাকা শহরে, উনি টিচার আবার ছিল, ওনার নাটক শয্যা। ফরহাদ বাজার বউ কিন্তু অ্যাডভাইজার, কেউ জানে না। আমি ফরহাদ বাজারে ইনভলভ। কবির আছে, এই যে নিউজের কবির, আমার সাথে নিয়ে ভালো সম্পর্ক, নিউজের কবির
কবিরের বউ ছিল নায়িকা আমার, নিউজে কবির, এই কবির আমাদের ভালো লোক, বউ ছিল না, আমরা একসাথে ছাত্র, নিউজে প্রেমিকা ছিল, কবিরের বউ, এখন যে বউ যেটা এই ছিল নায়িকা ছিল আচ্ছা, ওই নাটকের। ওই 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 সাহিত্য নিয়ে অভিনয় নিয়ে আমি পরে নাটকের হিরো কথা ছিলাম, আমি বলবো, কিন্তু আপনি গোলাপ যেটা ছিল ওটার বলছিলেন, বাপ, এর বাবা ছিল গোলাপ, এই যে ফরাদ বাজারের বউ নিউজে কবিরের বউ ছিল নায়িকা নাটকের। নাটকটা পরে এটা হয় না, আমি করতে দেই না, এটা হয়, এই স্টোরি হবে না। এবং কেন বললাম আজকে এইগুলা গ্রুপটা, এগুলা প্রস্তাব না হবে, এরা ওই যে কথা ছিল সম্পদের বিবরণ দাখিল করবে, ওটা করে নাই কেউ। এটা আসিফ নজরুল বলছে আমি সম্পদের বিবরণ দেবো, আমার কি আছে ব্যাংকে, আমার সপাপাড়ি, ফ্ল্যাট কি, গাড়ি কি, বিএমডাব্লিউ গাড়ি, এগুলো হিসাব দেবো। লং আইল্যান্ডে ওই আমি শুনি এখানে একজন ওই যে ক্যামেরা সাংবাদিক আছে, ওর মাধ্যমে বাড়ি কিনছে শুনলাম আর কি, ক্যামেরা সাংবাদিক, পত্রিকাটা বিক্রি করে দিচ্ছে, বুঝেন আপনি। ও নাকি ওর লগে বন্ধুত্ব করছে মাহফুজের মাধ্যমে, সাংবাদিক মাহফুজ, ওর বন্ধু হলো, ক্লাসমেট হলো আসিফ নজরুল। আসিফের সাথে দেখা হয়েছে আমার এখানে 73 স্ট্রিটে কোন এখানে কার কথা বলছেন আপনি? ওই যে মাহফুজের ক্লাসমেট, মাহফুজ পরিচয় করাইছে ওই যে ইয়ার সঙ্গে নামটা বলতে চাই না, কি জাকারিয়া মাসুদ জিকু? আপনি শোনা কথা তো কোট করবেন কেন? মাহফুজি পরিচয় করাইছে আরেক ছেলে, যে ছেলে পত্রিকা বিক্রি করছে আরেক ব্যবসায়ীর কাছে। ওই ছেলে নাকি লং আইল্যান্ডে ওর সাথে ভালো লেনদেন হয়, কথাবার্তা হয়, সে ইন্টারভিউ নিয়েছে কদিন আগে, ওই ক্যামেরা চালাইতে পারে, লিখতে পারে না সে, অনেক লিখতে পারে, অনেক সাংবাদিক আছে লিখতে পারে না, লেখা লাগে না, সাংবাদিক এখন লিখতে না জসিম ভাই, এখন অনলাইনে সাংবাদিক সবাই, লেখালেখির মূর্খ লোক সাংবাদিক হয়ে, যে ক্যামেরা জানে সে সাংবাদিক। এর বাংলাদেশের নতুন আইন করছে, অনলাইনে যদি আপনি পোর্টাল করেন, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন লাগে, রেজিস্ট্রেশন করতে গেলে একটা গ্রাজুয়েশন, বিএ পাস হইতে হইব, বিএ পাস সার্টিফিকেট সম্পাদক হওয়া যায় না এখন আর, মিনিমাম বাংলাদেশেই বিএ পাস হইতে হইব, বিএ পাস সার্টিফিকেট দিলে আপনি সম্পাদনা দিবে। ওই যে অনলাইন পোর্টাল কথা মতা দেখেন না, অনেক অনলাইন পোর্টাল চালু করতে গেলে এখন অনেকটা কন্ট্রোল, তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে আপনার শিক্ষাগত সার্টিফিকেট, অভিজ্ঞতা জমা দিতে, আগের মতো ইচ্ছা করলে অনলাইন পোর্টাল খোলা যাবে। বুঝতে পারছি। আপনি 30 সেকেন্ডে শেষ করেন। আমি শেষ করলাম, কি হইতেছে? কথা বাটম লাইন হলো, আমি বলি আমাদের সংবিধানে সুন্দর কথা বলা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমতল ভূতল বৌদ্ধ খ্রিস্টান সমান অধিকার। নতুন করে আইন করা দরকার নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি এই শব্দটা খারাপ লাগে আমার কাছে, কেউ মাইনরিটি, সব সমান। আমি মুসলমান, আমার রুমমেট ছিল নীতিশ সাহা, 70 সার বাগিনা, আমার রুমে ঘুমাইছে 4-5 বছর মহসিন হলে, এক বেডে ঘুমাইছি আমরা, আমার রুমে ঘুমাইতে হয়তো যখনটা বলে সিট পায় না, কি করবো? নীতিশ শাহ শিরোনামের সম্পাদক, সে আমার হলে ঘুমাইছে, তার মানে ভুলে গেছি আমি নীতিশ যে হিন্দু, কথা বুঝতে হবে। মহসিন হলে, হাজি মোহাম্মদ মহসিন হলে কি হিন্দু লোক অ্যাটাচ না, নীতিশ সাহা এরকম 70 সার বাগিনা, আমার রুমে 4 বছর 5 বছর ছিল, সে জানালো যে পড়তো, তার যখনটা বলে সিট পায় না, আমার রুমে থাকতে হয়েছে, তখন আমি ভুলে গেছি নীতিশ হিন্দু, আমরা হলাম মডার্ন মুসলিম। আমার রুমে হিন্দু এই নিরুকাতর মধ্যে হিন্দু বিন্দু ঘুমাস্তই, এদের বেটা রাখবে না, হিন্দু মানুষ না, হিন্দু কোনো ম্যাটার না, আমরা মনে করি না কখনো। এটা সংবিধানে আমাদের সেম রাইট, সমতল মমতল সব কথা বলা আছে সংবিধানে, এইসব কথাগুলো বললে আমরা লজ্জা পাই। মাইনরিটি কোনো শব্দ নাই, সংবিধান স্পষ্ট বলা, 52 সংবিধানে বঙ্গবন্ধু বলছে বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার, সমান ভোগ করবে সবাই, এটা কোনো মাইনরিটি নাই, মসজিদ মাদ্রাসা বলতে কিছু নাই। এটা বটম লাইন মনে করি আমি। প্রিয় দর্শক, আপনারা নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুনছিলেন। আমাদের সঙ্গে ছিলেন জসিমউদ্দিন, বিশিষ্ট লেখক, জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং তিনি এক সময় তুক্কুর ছাত্রনেতাও ছিলেন। নিশ্চয়ই আপনারা তার বক্তব্য কিছুটা হলেও আজ পেয়েছেন। সঙ্গে রয়েছিলেন আমাদের কমিউনিটির বিশিষ্ট নেতা প্রিয়তুষ দে। আপনাদের দুজনকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।